হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমিতে তোমাদের সবাইকে আবারও আরেকবার স্বাগতম জানাই। আমরা বিশাল ডানাওয়ালা এক থুতরে বুড়োর ক্লাস করছি। গতকালের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে বিশাল ডানাওয়ালা থুতরে বুড়োকে দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসে, তাদের মানত পূরণ করার জন্য বিভিন্ন রকমের কাজকর্ম করে, তার উপর শারীরিক অত্যাচার করে, মানসিক অত্যাচার করে, এতটাই অত্যাচার করে যে তার পালক পর্যন্ত ছিঁড়ে নেয়, তাকে ঢিল ছুঁড়ে মারে, এমনকি বিভিন্ন রকমের মোমবাতি জ্বালায়, সেই তাপে সে ছটফট করে থাকতে পারে না। তো তার অসীম একটা গুণের সম্পর্কে আমরা জানতে পারি, যেটা ছিল ধৈর্য। তাকে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু তার প্রিয় খাবার ছিল বেগুন ভর্তা। তো আমরা এই সমস্ত কিছু পড়েছি এবং শেষে আমরা দেখলাম যে তার সাথে একটা বিভৎস বাজে একটা কাণ্ড ঘটানো হয়। তাকে এক লোহার জিনিস দিয়ে ছ্যাঁকা দিয়ে দেওয়া হয়, যার জন্য সে গর্জে ওঠে এবং চারিদিকে এতটাই তার ডানা ঝাপটায় যেন মনে হয় একটা ঘূর্ণিঝড় চলে এসছে। তো সেই রকম একটা পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য সবাই মনে করে যে তার নিশ্চয়ই ওই ক্রোধ প্রকাশ বা কষ্টের জন্য এটা হচ্ছে। তারপর থেকে তার সঙ্গে কিন্তু এরকম দুর্ব্যবহার আর করা হয় না। এর পরের অংশটুকুনি থেকে আজকের ক্লাসে আমরা পড়ব। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো এতদিন যে ভিড়টা ছিল সেটা পুরোটাই কিন্তু পাদ্রে গোনসাগা ঠেকিয়ে রেখেছিল। বাড়ির চাকরেনদের প্রেরণা পাওয়ার সব সূত্র দিয়ে পাদ্রে গোনসাগা কিন্তু ভিড়ের ছ্যাবলামিটা, যা ভিড় হচ্ছিল, ভিড়ে যা কিছু করছিল, সেই সমস্ত ছ্যাবলামিটা কিন্তু ঠেকিয়ে রেখেছিল। কেন ঠেকিয়ে রেখেছিল সেটা আমরা জানবো। বন্দির প্রকৃত সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তার জন্য অপেক্ষা করছিলেন তিনি। অর্থাৎ যাকে বন্দি করে রাখা হয়েছে তার সম্পর্কে সে কিন্তু সর্বোচ্চ আদালতে বা চূড়ান্ত আদালত পোপের কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে কি আসে, সেই কি পাঠাবেন সেটা আশায় সে কিন্তু এতদিন কিছু স্টেপ নিতে পারেনি। সে কিন্তু সেটার অপেক্ষা করছিল। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। কিন্তু রোমে যে চিঠি সে পাঠিয়েছিল সেই চিঠিতে কিন্তু কোনো তাড়া ছিল না। অর্থাৎ চিঠি পাঠিয়েছে, তার কোনো উত্তর তো এলোই না। সেটা অনেক বেশি দমিয়ে রেখেছিল, অনেক বেশি লেন্দি করেছিল, কোনো রকম কোনো প্রত্যুত্তর আসছিল না। তারপরে আমরা দেখতে পাবো এরপরের প্রত্যুত্তর আসবে, কোনো সলিউশন তো দেবেই না, বরং প্রবলেম যেটা ছিল সেই প্রবলেমটাকে আরো বেশি জটিলতায় ফেলে দেবে। তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে। তারা কি করছিল, কোনো রকম তো তারা দেখাচ্ছিলই না, বরং বিভিন্ন রকমের নানান রকমের প্রশ্ন তাকে করেছিল। বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়ার কোনো সিরিয়ার প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়। অর্থাৎ যে ছুঁচের ডগাগুলো হয়, সেই ছুঁচের ডগাতে তার মতো তার যে মাথা আছে সেই মাথাটার মতো তার কটা মাথা কিন্তু আঁটতে পারে, সেই প্রশ্ন কিন্তু রোম থেকে পাঠানো হয়েছিল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে সমস্ত প্রশ্ন করা হয়েছে সেটা সবকটাই কিন্তু একটা আজগুবি টাইপের। যেহেতু আমরা এটা পড়ছি ম্যাজিকের ওপর, ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক আছে এবং কিছু বাস্তবতা আছে, তার জন্য কি হয়েছিল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছু এমন আজগুবি বা কাল্পনিক যেগুলো আমরা কিন্তু বাস্তবের সঙ্গে মিল পাবো না। অথবা সে কি নিছকই নরওয়ের কোনো লোক, গায়ে ডানা লাগিয়ে নিয়েছে, অর্থাৎ নরওয়ের কোনো লোক কিনা, যেটা সে শুধু একটা ডানা পরে নিয়েছে, অর্থাৎ ডানাটা আসল নয়, তার নকল, সেই রকম কি কোনো লোক যে নিজের ডানা লাগিয়ে নিয়েছে। ওইসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকে, যদি না এক দৈব ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। এই সমস্ত বারবার চিঠি পাঠাচ্ছে, সেই চিঠি প্রত্যুত্তর দিচ্ছে, আবার আরো কিছু প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার ফিরে দিচ্ছে, এরকম চিঠিপত্র পাঠানো হয়েছিল, সময় শেষ অবধি যাতায়াত করতে থাকতো। এগুলোই চলতে থাকতো, যদি না একটা দৈবিক ঘটনা, যেটা হচ্ছে এমন এক ঘটনা যেটার কোনো আবার
দেবদূত সময় এক ঘটনা ঘটে যেতে থাকে, তখন তার কিন্তু একটা মতিগতি আমরা দেখতে পাচ্ছি হবে। তো পাদ্রে গুণসাগর সব নাজেহাল বিপত্তির একটা ইতি, মানে তার যে বিপত্তি একটা ঘটেছে, এই বিপত্তির একটা নাজেহাল বিপত্তির কিন্তু ইতি টেনে দিল। তো কি ঘটেছিল কি, ওই দিনগুলোই আরো সব কত কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী। অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি একটা মেলা বা উৎসব চলছে, তখন কি সার্কাসের হরেক রকম আকর্ষণ হয়েছিল, এবং সেই আকর্ষণের মধ্যে কি এসেছিল, আমরা দেখতে পাই সার্কাসে বিভিন্ন রকমের মানুষ আসে সেজেগুজে, বা বিভিন্ন রকমের অনেক দেখতে পাই যে পা থেকে লাইট জ্বলছে, বা অনেক রকম অনেক কিছু থাকে যেগুলো মানে কাল্পনিক পুরোটাই। তো সার্কাসে ওরকমই একটা ভ্রাম্যমাণ প্রদর্শনী, অর্থাৎ ভ্রাম্যমাণ মানে যেটা ভ্রম হয় সেরকম যুক্ত একটা প্রদর্শনী আমরা দেখতে পাবো, যে তার বাবা মার কথায় অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গেছে। কি হয়েছে, তার বাবা মার কথা শোনেনি বলে শেষ পর্যন্ত পরিণতি তার কি হয়েছে না, মাকড়সা সে হয়ে গেছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে তার চেয়ে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়। দেবদূতকে দেখতে আমরা দেখেছি 5 সের করে বা 5 সেন্ট করে, আমরা কিন্তু পড়েছি 5 সেন্ট করে টাকা কিন্তু চাইতো এলিসেন্টা এবং পেলিও। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেবদূতকে যেতে যত না টাকা লাগতো, তার থেকে অনেকটাই কম দেখতে লাগতো হচ্ছে তাকে দেখার জন্য, দর্শনী বাবদ, মানে যে দর্শন করার যে বাবদ যে খরচ সেটা। শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো, এমনকি তাকে আগা পাঁচতলা খুঁটিয়ে দেখতেও দেওয়া হতো, যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারোর মনেই কোনো সন্দেহ না থাকে। অর্থাৎ কি হতো না, তাকে যে পয়সাটা দেওয়া হতো সেটা তো অত্যন্ত কম, তাকে দেখবার জন্য যে পয়সা দেওয়া হতো, এবং তার সঙ্গে তার আগা পাঁচতলা, মানে তার সমস্ত কিছু আগা গোড়া পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সব কিছু ঠিকঠাক কিনা ফুটিয়ে ফুটিয়ে সেটা দেখার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করার সুযোগ থাকতো, ফুটিয়ে দেখতে হতো, এবং বিভীষিকা তার এই বিভীষিকা সত্য মিথ্যার সম্বন্ধে কারোর মনে সন্দেহ যেন না থাকে, সেটার জন্য এই সমস্ত কিছুই কিন্তু করা হতো। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, অর্থাৎ তুফান যুক্ত এক মহা ভয়ঙ্করী এক জিনিস, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ে। অর্থাৎ তা একটা এমন মাকড়সা হয়ে গেছিল যেখানে তার দেহটা হয়ে গেছিল ভেড়ার মতো, এবং তার মাথাটা এক বিষাদময়ী, অর্থাৎ প্রচন্ড দুঃখপ্রাপ্ত সেরকম এক কুমারীর মতো ছিল তার মুখটা। তারান্তুলা এটা হচ্ছে এক প্রকারের মাকড়সা। মাকড়সা এক প্রকারের মাকড়সা, একটা প্রজাতির মাকড়সা। যদি জিজ্ঞেস করে তারান্তুলা কি, তখন তোমাদের বলতে হবে এক প্রজাতির বিষাক্তময় মাকড়সা, যেটা তোমরা গুগলে সার্চ করলেও কিন্তু পাবে। তো সেটা সেরকম দেখতে একটা মাকড়সার চেহারা সে ধারণ করেছিল। তার কি ছিল, মস্ত ভেড়ার মতো সে বড় ছিল, এবং তার সঙ্গে মাথাটা একটা বিষাদময়ী কুমারী মেয়ের মতো ছিল, যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক। অর্থাৎ কোন একটা জিনিস, মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে হৃদয়কে বিদারক করতো, অর্থাৎ মানে খুব আকর্ষণীয় একটা ব্যাপার ছিল। তা কিন্তু তার তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত।
তার হৃদয় বিদারক কথা, অর্থাৎ তার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনার যে করুণ পরিণতি তার হয়েছে সেই সমস্ত কিছু তার গলার মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পেত। সেই সমস্ত খুঁটিনাটি বর্ণনা কিন্তু মানুষকে সে বোঝাতো, এবং তার হৃদয় অত্যন্ত বিষণ্ণ হয়ে গেছে। সেই বিষণ্ণতার জন্য কিন্তু তার এই সমস্ত মানে সাথে এইসব ঘটছে সেটাই সে সবাইকে বোঝাতো। তার আকৃতিটা মানুষের কাছে অত্যন্ত নগণ্য হয়ে যায়, তার ইমোশনটাই সবচেয়ে বেশি মানুষকে আকৃষ্ট করে। যখন সে একেবারেই ছেলে মানুষ, এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেলে দিয়েছিল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এক আজব মাকড়সায়। অর্থাৎ কিভাবে সে মাকড়সায় যদি পরিণত হলো বলা হয়, এক আকাশ থেকে কি হয়েছিল, সে প্রথমে এক নাচের জায়গায় যেতে ইচ্ছা করেছিল, তার যেখানে নাচ টাচ শেখানো হবে বা নাচ করানো হবে সেরকম জায়গায় যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারপর কি হয়েছিল, যখন তাকে বাবা মা বারণ করে, তার বাবা মার অবাধ্য হয়েও সে সেখানে গেছিল, এবং ফেরবার পথে এক মহান প্রলয় ঘটে, যে প্রলয় আকাশকে দুটো ভাগে বিভক্ত করে দেয়। এক বিশাল বজ্রপাত হয়, আকাশকে দুটো ভাগে ফেলে দেয়, এবং ফাটলের মধ্যে দিয়ে নেমে আসে এক জ্বলন্ত গন্ধক, একটা জ্বলন্ত গন্ধকযুক্ত জিনিস, যেটা তাকে ওই মানুষ থেকে মাকড়সাতে পুরোপুরিভাবে, বিদ্যুতের শিখা বলা যেতে পারে, এই বিদ্যুতের শিখা তাকে পুরো একটা আজব মাকড়সায় কিন্তু পরিণত করে। অর্থাৎ পুরোটা একটা আজগুবি গল্প, যেই গল্পটা ম্যাজিক, তোমাদেরকে বললাম এখানে কিছু বাস্তবতা এবং ম্যাজিক থাকবে, তার জন্য কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন যেটা কাল্পনিক জিনিস সেগুলো কিন্তু এখানে পাবো। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে, তারা তার মুখে মাংসের বড়া ছুলে দেয়, একমাত্র তাই তাকে 8 দিন ধরে বাঁচিয়ে রেখেছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তার কিন্তু মাংসের বড়া, অর্থাৎ আমরা যেটাকে এখন কি বলবো, চিকেন পকোড়া বলি, মাংসর যে বড়া হয়, মাংস পুর দিয়ে যে বড়াটা তৈরি করা হয়, সেই পুরের বড়া কিন্তু সে খেতে ভালোবাসতো, এবং সেটা খেয়েই সে কিন্তু এত দিন ধরে বেঁচে ছিল, বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে। এরকম এক দৃশ্য, যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী। অর্থাৎ তার এক গল্প আছে, দেবদূতকে গেলে তো দেবদূত তো কোনো রকম ভাষা প্রকাশ করে না, তাকে শুধু দেখা যায়, তার ডানাটা দেখা যায়, তার শুধু চেহারাটাই আমরা দেখতে পাই, কিন্তু তার যে কোনো গল্প থাকতে পারে, সে কোথা থেকে এসছে, সে কি করতো, সে কোথায় থাকতো, কিভাবে থাকতো, কি খেতে ভালোবাসে, কি করতে ভালোবাসে, সে কিছুই কিন্তু মানুষের কাছে পুরোটাই কিন্তু অজানা ছিল। তার যে কোনো গল্প নেই, তাকে শুধুমাত্র মানে একটা কি বলবো, একটা শোকেসে একটা পুতুল সাজিয়ে রাখলে যেরকম হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু তাকে দেখা হতো। কিন্তু এই কি করছিল, যে তার একটা গল্প ছিল কিভাবে সে মানুষ থেকে মাকড়সাতে রূপান্তরিত হতো, এইটা কিন্তু মানুষকে অনেক বেশি আনন্দ জাগিয়েছিল, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা কিন্তু ঘটে গেছিল, যেটা কি বলছে, যে এমন একটা দৃশ্য যেটা এবং তার সঙ্গে একটা শিক্ষা আছে, যে মা বাবার কথা অবাধ্য হলে কিন্তু তার পরিণতি চরম ভয়ঙ্কর হয়। সেই শিক্ষা কিন্তু সে তার গল্পের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল। তো এইরকম শিক্ষাযুক্ত একটা গল্প সে বলছে, এবং তাকে হারিয়ে দিতে পারে, যা মানে কোনো রকম অধ্যত্ত দেবদূতের প্রদর্শনী, মানে তার দেবদূতের সঙ্গে তার একটা যেন কম্পিটিশন চলছে, যেহেতু দেবদূতের সেই সময় আগমন হয়েছে এবং সেই সময়ে ওই মাকড়সাটিরও আগমন হয়েছে, তাই দেবদূতের প্রদর্শনী তার এই ইমোশনকে, এই শিক্ষাকে হারিয়ে দিতে পারে, সেটাই এখানে বোঝানো হচ্ছে। যে দেবদূত কিনা কচিত কখনো নাক সিটকে তাকায় মর্তবাসীর দিকে, মানে সে কিন্তু কোনোভাবেই খুব আগ্রহ সহকারে মর্তবাসীর দিকে তাকায় না, কথা বলে না, কারণ দেবদূতের কাছে মর্তবাসী কিন্তু অত্যন্ত অত্যাচারিত, মানে অত্যাচারী একজন মানুষ, সেরকমই কিন্তু
তার মধ্যে সেটা প্রকাশিত হয়েছে, তার জন্য কিন্তু সে কোনোভাবে মর্ত্যবাসীর প্রতি কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলায় বোঝাচ্ছিল। অর্থাৎ দেবদূতের নামে যে অলৌকিক ঘটনা, যে অঘটনগুলো ঘটছিল, অর্থাৎ সে এই উঠতে পারে, সে এই করতে পারে, ওই করতে পারে, এই সমস্ত কিছু ঘটনা ঘটাচ্ছিল, তা কিন্তু তার একটা মানসিক বিকৃতি হলে বা মানসিক অশান্তি হলে মানুষ যে কাজটা করে সেইগুলোরও কিন্তু প্রকাশ, মানে কোনো রকম কিন্তু মানে দেবদূত সুলভ আচরণ কিন্তু তার মধ্যে আমরা পাইনি, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়েছিল। কিংবা এক পঙ্গু বেচারি, সে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। তো এই সমস্ত অলৌকিক ঘটনা কিন্তু দেবদূতের প্রদর্শনীতে আমরা দেখতে পাই। মানে দেবদূতের সাথে দেবদূতকে দেখিয়ে আসার পর মানুষ কি হয়েছে না, এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি কিন্তু ফিরে পায়নি, কিন্তু সে তার নতুন কিন্তু 3টে তার দাঁত গজিয়েছে। কিংবা এক পঙ্গু বেচারি, সে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, অর্থাৎ সে পর্বত অতিক্রম করতে পারেনি, কিন্তু সে কিন্তু একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল, লটারি জিতে গেছে। কিংবা এক কুষ্ঠরোগী, যা ঘাগুলো থেকে গজিয়েছে সূর্যমুখী ফুল, অর্থাৎ এক কুষ্ঠরোগী, তার কি হয়েছে, তার ঘা যেগুলো ছিল সেখান থেকে কিন্তু সূর্যমুখী ফুল গজিয়েছে। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ সব মশকরা বা কৌতুকের মতোই। অর্থাৎ মানে যে কাজের জন্য গেছিল সেই কাজটা হয়নি, কিন্তু অন্যত্র কিন্তু আরেকটা কাজ ঘটে গেছে, তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর এই সবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়ে, অর্থাৎ সে দেবদূত, তার যে খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু লুটিয়ে পড়ে। অর্থাৎ দেবদূত হলে কিন্তু তারা যে কাজের জন্য গেছিল সেই কাজ কিন্তু হতো, কিন্তু সেই কাজ তো হয়নি, বরং এমন কিছু হয়েছে যেটা তারা এক্সপেক্টই করেনি, অর্থাৎ আজগুবি কিছু ঘটনা ঘটে গেছে। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নাম ডাক একেবারেই ধসে পড়ল। মাকড়সার মেয়েটা যখন এলো, সে যখন তার মনের কথা বললো, তার ভাব প্রকাশ হলো, তার শিক্ষণীয় বিষয়গুলো বলতে শুরু করলো, তখন সে আসা মাত্রই ওই দেবদূতের যে নাম ডাক শুরু হয়েছিল, দেবদূতের যে মহিমা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেটা কিন্তু একবারে ধুলোয় মাটিতে মেখে গেল। মান সম্ভ্রম কথাটির অর্থ হচ্ছে মান সম্মান, যেটা সেটি। এভাবেই পাদ্রে গোন্সাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন। অর্থাৎ পাদ্রে গোন্সাগা প্রত্যেকদিন তার কি হতো না, কি আসতে চলেছে, পোপের উত্তর কি আসতে চলেছে, সবসময় একটা প্রতীক্ষায় তার উদ্বেগ থাকতো যে কি এরপর কি জানতে চাইবে, আর কি করতে পারবে, আমাকে কি আর জানতে চাইবে, মানে একটা টেনশনের মধ্যে তার যেন অনিদ্রা হয়ে গেছিল, মানে ঘুমই আসছিল, রাত্রির ঘুম কেড়ে নিয়েছিল সেই দেবদূত। তো সেই অনিদ্রার রোগ থেকে চিরকালের মতোই রেহাই পেয়ে গেল। অর্থাৎ তার দেবদূতের নিয়ে যে মাথা খারাপ ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু তার মাথা থেকে কোনোভাবে যোগ বিয়োগ তার মিলছে না, এবং সেটাই সে বারবার লিখে পাঠাচ্ছে, এবং কোনোভাবেই সেই কিন্তু মানে প্রপার একটা যে সিদ্ধান্তে সেটা উপনীত হতে পারছে না। এবং তারপর থেকে তার অনিদ্রা শুরু হয়, এবং অনিদ্রা হওয়ার পর তার যে মাকড়সার যে ঘটনাটা, দেবদূতের মতো একটা ঘটনা চলে আসে, মানে প্রায় দেবদূত সময় একটা ঘটনা, আজকে মানে একটা মেয়ে এরকম মাকড়সা হয়ে গেছে, এরকম একটা ঘটনা যে ঘটতে পারে সে এক্সপেক্টই করেনি। এরকম ঘটনা ঘটার ফলে কি হয়েছিল না, তার এই দেবদূতের যে বিষয়টা ছিল সেই বিষয় থেকে পুরোপুরি মানে দৃষ্টিটা সরে যায়, যার কারণে সেই দেবদূতের প্রতি যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটা সরে গিয়ে মাকড়সার প্রতি শুরু হয়। তার জন্য তার অনিদ্রা যে রোগ হয়েছিল সেই অনিদ্রা রোগ কিন্তু কেটে গেছিল। আর পেলাওয়েদের উঠোন সেই রকম ফাঁকা হয়ে গেল 3 রাত্রেই, যখন একটানা ঝমঝমে বৃষ্টি পড়ছিল আর কাকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। অর্থাৎ পেলায় যেই ঝমঝমে বৃষ্টির দিনে সেই থুরথুরে বুড়োর আগমন হয়েছিল, থুরথুরে বুড়োকে নিয়ে এত কাণ্ড ঘটে গেছিল, সেই রকমই একটা দিন এলো যেই দিনে সব কিছু কিন্তু ফাঁকা হয়ে গেল। 3 দিনে নাগাতার বৃষ্টি শুরু হয়ে গেল, এবং 3 রাত্রেই একটানা ঝমঝম বৃষ্টি পড়ছিল আর কাকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। তাদের যে
শোবার ঘর ছিল, ওই শোবার ঘরে আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু তারা সমুদ্র উপকূলবর্তী স্থানে থাকে তার জন্য সব কাঁকড়ারা তাদের উঠোন বেয়ে বর্ষার জল হলেই চলে আসে। তো ঠিক সেই রকমই একটা দিনে যেখান থেকে গল্পের সূত্রপাত হয় সেই রকমই দিনে কিন্তু তাদের যে রমরমা চলছিল সেই রমরমাটা পুরো শেষ হয়ে গেল। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই নিলাম, এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো।